কাজিরাঙা জাতীয় অরণ্য আসলে অসমের গোলাঘাট এবং নগাঁও জেলা জুড়ে বিস্তৃত। নানা ধরনের বন্যপ্রাণী থাকায় প্রকৃতিপ্রেমীর মানুষজনের স্বপ্নের গন্তব্য হলো এই অরণ্য। তো আমরা রাস্তা থেকে দেখতে পাচ্ছি একশৃঙ্গ গন্ডার এবং তার বাচ্চা। এই অরণ্যটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ভারতের আদিম প্রাকৃতিক স্থানগুলির মধ্যে এটি একটি অন্যতম। মানুষের উপস্থিতি বা অধিগ্রহণ দ্বারা বিঘ্নিত না হয়েই অসমের কাজিরাঙা একটি অনন্য সাধারণ অরণ্য হয়ে গিয়েছে। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি বিগ 5B। এটির অর্থ হল বৃহত্তর একশিংওয়ালা গন্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় বন্য মহিষ, জাতীয় হাতি এবং ইস্টার্ন সোয়াম ডিয়ার। সমৃদ্ধভাবে কাজিরাঙা জাতীয় উদ্যান বিগ 5 বলা হয়। সকালবেলায় আমরা 2200 টাকা দিয়ে জিপ সাফারি বুক করেছিলাম কোহরা ফার্স্ট ট্রেন দ্বারা। আমরা এখন জিপে দেখতে পাচ্ছি চারিদিকে গভীর অরণ্য। আমরা এখানে দেখলাম একটি লিজার্ডকে খুব অদ্ভুতভাবে এরা রং পরিবর্তন করে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে গন্ডার, ইস্টার্ন সোয়াম হরিণ, অসংখ্য হরিণ। আস্তে আস্তে, হ্যাঁ, এবার আমরা অদ্ভুত দৃশ্যটা দেখব। হরিণ আর হরিণের বাচ্চা। দারুণ সুন্দর লাগে। গন্ডারের বাচ্চাকে আমরা দেখলাম, হরিণের বাচ্চাকে দেখলাম। জানি না বাঘের দেখা পাবো কিনা, একটু তো ভয় লাগছেই। তবে আমাদের সঙ্গে যে ফরেস্ট রেঞ্জ অফিসার আছেন, কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করা যাতে আমরা ওদের কোনো ক্ষতি না করি, তার প্রোটেকশন করবে। ওই যে দূরে দেখা যাচ্ছে একসঙ্গে। হাতিকে বলা হয় জঙ্গলের মালিক, আর গন্ডার হাতি থেকে একটু কম শক্তিশালী। তো গন্ডার এবং হাতি এই কাজিরাঙা জঙ্গলের মূল আকর্ষণ। এছাড়া আছে বিভিন্ন রকমের পরজীবী পাখিরা। তারা এই শীতকালে বেশি আসে। তো জঙ্গলে আসার 3টি উপযুক্ত সময় হলো গ্রীষ্ম, বর্ষা এবং শীতকাল। গ্রীষ্মকালে জলাভূমির পাশে অনেক জীবজন্তুকে দেখা যায়। বর্ষাকালে জীবজন্তু ছাড়া জঙ্গলের যে সবুজ ভাবটা সেটা আরও বেশি ফুটে ওঠে। আর শীতকালে এর সৌন্দর্য আলাদা। তো আমরা এখন শীতকালে কাজিরাঙা দেখতে এসেছি। খুবই সুন্দর মনোরম পরিবেশ। প্রকৃতি যেন এখানে উজাড় করে দিয়েছে। সিংহলা হরিণ। তো আমাদের সাফারি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গভীর থেকে গভীর জঙ্গলের দিকে। এই বনভূমির মধ্যেই বাঘকে দেখা যায়। অবশ্যই যেখানে হরিণ এবং বন মহিষ থাকে সেখানেই বাঘের দেখা মেলা উচিত।
তো আমরা সেই আশায় বুক বেঁধে আছি। গন্ডারের চামড়া অনেক পুরু হওয়ার জন্য এরা জলকে খুবই ভালোবাসে, কারণ এদের শরীরে অত্যাধিক গরম অনুভূত হয়। আর গন্ডার হলো তৃণভোজী, তাই এই জলাধারের পাশেই এদের খাবারের যোগান থাকে। প্রত্যেকবার বর্ষায় এদের জীবন ব্যাহত হয় এবং বর্ষাকালে এই সাফারি বন্ধ থাকে। আমরা এগিয়ে যাচ্ছি আরও ভিতরে। সকাল 7টা থেকে 10:30 পর্যন্ত আমাদের এই সাফারি টাইম বুক করা ছিল। ওই যে দূরে হরিণ। পশুদেরকে ক্যামেরা দিয়ে শ্যুট করুন, বন্দুক দিয়ে নয়। এই স্লোগানটি অবশ্যই আমাদের মনে রাখা উচিত। তো আমরা আশায় বুক বেঁধে আছি যে কখন বাঘের দেখা মিলবে। ওই যে হাতি আর হাতির বাচ্চা। তো আমরা গন্ডারের বাচ্চা, হরিণের বাচ্চা এবং হাতির বাচ্চাকে দেখতে পেলাম। আর ওই দূরে পাহাড় অরুণাচল প্রদেশের। তো এখানকার হাতিরা দল বেঁধে অরুণাচল প্রদেশেও প্রবেশ করে, এরকম আমি জানি। দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার আর এশিয়াটিক ওয়াইল্ড বাফেলো। বাস ওইটুকু দৃশ্য আমরা দেখতে পেয়েছি, খুবই ভালো লেগেছে। আমরা পুরো একটা কমপ্লিট রাউন্ড মেরে এক ঝলকে সমস্ত বন্যজন্তুদের দেখা পেলাম, এটাই আমাদের সৌভাগ্য। আর এই গন্ডার তো অজস্র। এখানে প্রায় 1000টির উপরে হাতি, 2500-এর উপরে গন্ডার, 100টার উপরে বাঘ এবং 1500-এর মতন হরিণ আছে 2017 সালের গণনা অনুযায়ী। এরপর আমরা এলাম অর্কিড গার্ডেনে, খুবই সুন্দর জায়গা। এর ভিডিও আমি ডিটেলসে দেবো। আর এখানে আমরা লাঞ্চ করলাম। এই 16টি ব্যঞ্জন সহ খাবারের দাম নিয়েছিল মাত্র 200 টাকা। এই খাবো কত, এর ডিটেলস ভিডিও আমি পরবর্তীতে দিচ্ছি। এরপর আমরা ছিলাম এনআর রিসোর্টে। booking.com-এ এনআর রিসোর্টের জন্য ভাড়া দিতে হয়েছে 2800 টাকা। এই ভাড়াটি হেরফের করে সিজন অনুযায়ী। খুবই সুন্দর জায়গা, সাজানো গোছানো। যে সুন্দর আসামিস কালচার এর মধ্যে ফুটে উঠছে। পুরো রাস্তা ধারে এনআর রিসোর্ট। খাবারের গুণমান অত্যন্ত ভালো। আমরা দিনের খাবারটি অর্কিড হাউস থেকে নিয়েছিলাম, আর এনআর রিসোর্টে আমরা রাত্রিতে খাওয়া দাওয়া করেছি। প্যাটি সেট দিয়ে পুরো ঘরটাকে ছাওয়ানো।
রুমগুলি অত্যন্ত সাজানো গুছানো, সোফা সেট, সুন্দর বেড, অথেন্টিক ডেকোরেশন, পর্যাপ্ত পরিমাণের জিনিসপত্র রাখা, জামা কাপড় রাখা সামগ্রী আছে। আর এর বাথরুমটা অত্যন্ত বড়, স্পেসিয়াস, গিজারের ব্যবস্থা আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সাবান, টুথপেস্ট এগুলো সব রাখা আছে। তো আমি রেকমেন্ডেড করব এই হোটেলে থাকার জন্য। আর এখানকার স্টাফরা খুবই ভদ্র এবং হেল্পফুল। আমার রিসোর্টটিকে খুবই ভালো লেগেছিল। পুরো গ্রাম্য এনভায়রনমেন্ট আমরা এই রিসোর্টে দেখতে পেয়েছি। এবং বড় কথা হলো যে এটি রাস্তার ধারেই, এখানে গাড়ি রাখার সুযোগ সুবিধা আছে। এরপর আমরা ফিরে যাচ্ছি অরুণাচল প্রদেশ। আমরা এই ট্রিপটির জন্য আমাদের মোট খরচ হয়েছিল 2800 টাকা, গাড়ি ভাড়ার জন্য 2200 টাকা জিপ সাফারিতে, আর এরপরে আছে ট্রাভেলিং কস্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।